হ্যালো বন্ধুরা, আজকে আমি একেবারেই নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। তো গল্পটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম গল্প পেতে কমেন্ট করুন। তো শুরু করা যাক আজকের এই গল্পটি। প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আর উনি উনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগল, আর করবেই না কেন? তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিচ্ছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের উপর উনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল, আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার যৌন মিলন করতাছি শুধু কিছু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে দিলাম। প্লিজ, এখন আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দেব। না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইজা বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক আছে, প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। উফ, এই নাও তোমার টাকা। 1,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিল আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 1,000 টাকা দিবে। আমি উনার রুমের বাথরুম গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলা দিয়ে পেঁচিয়ে মাথা ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সবকিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। অনেক কষ্ট কথাটা বললাম, হায়রে, টাকা যার জন্য নিজের সব থেকে মূল্যবান নারীদের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হয় এই টাকার জন্য। এই যে শুনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে আমি বাঁচাতে পারবো না। এত রাতে একা? আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের পরে পড়তে পারেন, তাই বলে কি আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে, বলা তো যায় না, এই রাত বেলা কোথাও কখনো বের হয়নি, তাই বাজে ছেলেদের পরে কোনোদিন পড়িনি, আজকে যদি পড়ি আর আমার ইজ্জত এর সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে আমার এই টাকাটাও দিতে পারবো না বাড়ি। আরে বুঝতেছেন না কেন? এই এলাকায় বাজে ছেলে পেলে অভাব নেই, তাই আপনাকে অফার করলাম, যদি ইচ্ছে হয় তো আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ কি, আমার সবকিছু তোকে নিয়ে নিয়েছে, তাই এনার সাথে যাওয়াই উত্তম হবে, নয়তো রাস্তায় ভালো ছেলেদের পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। তারপরও আমার সাথে ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তা, গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, আমি আমার ভাইটাকে হতে পারব তো নাকি আমি ব্যর্থ হব না। না, এসব আমি কি ভাবছি, আমার ভাইজা ঠিক হয়ে যাবে। এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ার কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 1,000 টাকায় অপারেশন করাবেন? আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 1,000 টাকা কম ছিল, কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের ভারত পরিশোধ করে দেব। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করি, আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভিতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে আর কিছু বলতে পারলাম না, কান্না করে দিলাম। আমি এটা কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটা বার্তা জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকমভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না, আপনি যদি এইরকমভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্না আটকাতে পারতাছি না, কান্না করেই যাচ্ছি, কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি, এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। তারপর দুজনের মাঝে আবার নীরবতা। আমায় এসে গেছে, এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এখানেই আমার বাসা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনি আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন?
উনি আরে বলুন না, এমনি শুনলাম। আর কি নাম কি আপনার ভাইয়ের? আমি মাসুদ রানা। উনি আচ্ছা, আপনি বাসায় যান, আমি আমার বাসায় চলে যাচ্ছি, একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আমিস আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। আর আমি বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভেতর প্রবেশ করেই দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। আমিস মামা, তুমি এখনো ঘুমাওনি, এভাবে বসে আছো কেন? মাহতে থাকার কি আছে? মা, অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে। মাত কি রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? আমিস হেমা, এই যে নাও টাকা, কালকে সকালেই হসপিটালে ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইজের অপারেশনটা করিয়ে নেব। একটু মুচকি হাসি দিয়ে আমার সাথে কথাটা বললাম, মালুদের সত্যতা জানতে পায় তাহলে আমাকে কখনোই মেনে নেবে না। মা, তোর বাপ নেই তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই, কথাটা বলে বা কান্না করতে লাগল। আমিস মা, প্লিজ কান্না করো না এভাবে, তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। মা, আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে আর অনেক খাটাখাটনি করেছ, আজকে তোর বৌদি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। আমিস মা, তুমি আমার বেশি রাত না জেগে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতেই হবে। তারপর আমি মাকে মায়ের রুমে দিয়ে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়নাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়তেই ডুকরে কান্না করতে ইচ্ছে করতেছে। দৌড়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে, আমি যেখানে যেখানে তিনি আমাকে স্পর্শ করেছে সেই জায়গাগুলো ঘষতে লাগলাম। আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে জেনে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি সেই মেয়ে, আজকে আমি সবসময় একটা জিনিস চিন্তা করে এসেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসব। কিন্তু আজকে আমার সেই স্বপ্নের মাটি চাপা দিতে হল। ভালোবাসি হয়নি বলা। পর্ব 01। উফ, এই রকম করো কেন? টাকা দীপ্ত, তার বিনিময় তুমি তোমার সুন্দর দেহটা দাও, হয়েই গেল, হা 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 হা। আমিস প্লিজ না, এই রকম করবেন না। আমি যতই পিছিয়ে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগল। লোক তোমার না, টাকা লাগবে, আমি দীপ্ত, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতাছি আর পালানোর চেষ্টা করতাছি কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন, আমি খুব জোরে চিৎকার দিলাম। আমিস না। আর তখনই আমার ঘুম ভেঙে গেল। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আম্মু, কি রে মা, কি হইছে? আমিস কিছু না আম্মু। আম্মু চিৎকার করলি যে? আমিস একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। আম্মু ঘুমিয়ে পড়। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো, আমার খুব ভয় হচ্ছে যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন। না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পাচ্ছি না, উফ, মাথা ব্যথা করতাছে। তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা। আমিস, আম্মু সকাল হয়ে গেছে, ওঠো। আম্মু, টেরে পাইলাম না আজকে। আমিস, তোমাকে কালকে রাতেই বলছি বেশি রাত জাগবে না, তুমি হয়তো রাত জাগছ নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। আম্মু, পাগলি মেয়ে কোথাকার, যখন মা হবি না তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। আমিফ, উফাফ, আম্মু সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝছো আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসব, আর এখন তোমার বকবক শুনতে হচ্ছে আমাকে তাড়াতাড়ি উঠত। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারব তো? আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা যেন খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এইদিকে একজন লোক আছে হসপিটালে, মিলনকে খুঁজতে লাগল। অচেনা মানুষ, এই যে নার্স, এখানে গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? নার্স কহে আছে, তবে আপনি রোগীর কি হন? আর আমার জানা মতে রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? অচেনা মানুষ, আমি মিলনের ভাইজা লাগি, আমি ওর বোনের স্বামী। নার্স, ও আচ্ছা, আসেন, আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। অচেনা মানুষ, আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তার কে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। নার্স, আপনি এসেছেন রোগীকে দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবেন?
অচেনা মানুষ আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন আপনি এই হাসপাতালে নার্স তাহলে আপনাকে আমি যেটা বলতেছি আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গামতো পৌঁছে দেওয়া একটু রেখেই কথাটা বললাম নার্স ওকে আমার সাথে সাথে আসুন নার্স এইখানে একটু দাঁড়ান আমি স্যার এর সাথে কথা বলে আসি অচেনা মানুষ একটু তাড়াতাড়ি করবেন প্লিজ নার্স কোকে নার্স স্যার আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামে পেশেন্টের ব্যাপারে ডক্টর উমর আচ্ছা পাঠিয়ে দেন দেখি কে তিনি তারপর নার্স বাহিরে এসে অচেনা লোকটাকে ভিতর পাঠিয়ে দিলেন ডক্টর উমরক জি বলুন আমি আপনার জন্য কি করতে পারি অচেনা মানুষ জি আপনাদের হসপিটালে যে মিলন নামে রোগী ভর্তি আছে তার অপারেশন করুন এখন আর যত টাকা লাগে আমি দিব ডক্টর উমর কিন্তু আপনি কে আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন আমি তো আপনাকে চিনলাম না আর এই রোগীকে যে ভর্তি করাইছে আমার জানা মতে তার মা আর বোন আছে আর কেউ নেই তাহলে আপনি কে অচেনা মানুষ আমি রোগীর দুলাভাই এখন কত টাকা লাগবে বলুন আমি চেক দিয়ে যাচ্ছি আর এখানে যে আমি এসেছি বা আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য এসব কাউকে বলবেন না শুধু বলবে একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে তাই এসব গোপন রাখাই ভালো আমি চাই না ছেলেটার কিছু হোক আর ছেলেটা কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনোই রোগী আসবে না এটা মাথায় রাখবেন ডক্টর উমরক আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন কোনটা অচেনা মানুষ আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি নয়তো ছেলেটা না বাঁচলে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখছেন তার মায়ের কোল খালি হয়ে যাবে ডক্টর উমরক জি আমি সব ব্যবস্থা করতেছি আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন আর হ্যাঁ এখানে একটা বন দেন অচেনা মানুষ ওকে আমি আপনার সাথে ফোনে কন্টাক্ট করব কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না ডক্টর ওমর ওকে এই দিকে আমিস আম্মু একটু জলদি করো লেট হয়ে যাচ্ছে তো আম্মুফ এই তো আমি রেডি চল যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম কারণটা বুঝলাম না আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালে ঠিক ছিলাম তাহলে এখন ব্যথা হচ্ছে কেন আম্মুক কিরে মা এইভাবে হাঁটিস কেন পায়ে ব্যথা পাইছি আমিস না আমি ঠিক আছি তুমি চলো আম্মুক আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে তো তাই না রে মা আমিফ উফফ মা তুমি সবসময় বেশি বোঝো আম্মুক আমি কিছু বললেই তুই রেগে যাস কেন বুঝি না আমাকে তো বলবি তোর কি হয়েছে তাই না আমিস আমার কিছু হয় নাই তুমি আমাকে নিয়ে চিন্তা করা কমাও আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম আমিস আম্মু তুমি যাও আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসি আম্মুফ ওকে আমিফ মামা কত হইছে রিক্সাওয়ালা ৫০ টাকা দেন আপামনি আমিস এই নিন আপনাকে ধন্যবাদ সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন আমি হসপিটালে ঢুকে দেখি আম্মু নার্স এর সাথে তর্ক করতেছে কিন্তু বিষয়টা কি বুঝলাম না বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওইখানে চলে আসলাম আমিস কি হয়েছে আম্মু এইরকম তর্ক করতেছ কেন উনার সাথে আম্মুক দেখ না রে মা নার্স কি বলতে চাইছ আমিফ আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ নার্স আপনার ভাইয়ার এখন অপারেশন চলছে আমিস কি